ধরো একদিন হঠাৎ তুমি ইন্টারনেটে ঘাটাঘাটি করছো, রেডিট স্ক্রোল করছো, আর হঠাৎ চোখে পড়ল একটা আজব ছবি। সাদামাটা একটা জেপিজি ইমেজ, কোনো বিজ্ঞাপন না, কোনো মেমো না। ছবির নিচে একটা অদ্ভুত বার্তা, হ্যালো, উই আর লুকিং ফর হাইলি ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়ালস। আর একেবারে শেষে একটা নম্বর 3301। তখন কেউ জানত না এই নম্বরটাই একদিন ইন্টারনেটের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের নাম হয়ে উঠবে, সিকাডা 3301। মানুষ ভাবল এটা কি কোনো গেম নাকি স্রেফ ট্রোল। কিন্তু কিছু কিউরিয়াস লোক ছবিটা খুলল একটা টেক্সট এডিটরে, ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড, যেটা আমরা সাধারণত কোড লিখতে বা পড়তে ব্যবহার করি। ওখানে গিয়ে তো অবাক, ছবির ভেতরে লুকানো ছিল একটা এনক্রিপ্টেড মেসেজ, মানে ছবির ভেতরেই ছিল একটা গুপ্ত বার্তা। এই মেসেজটা বের করতে ব্যবহার করতে হয় সিজার সাইফার, যেটা প্রাচীন রোমানরা ব্যবহার করত গুপ্ত বার্তা পাঠাতে। ডিকোড করার পর পাওয়া গেল একটা ইউআরএল, আর সেই লিঙ্কে ক্লিক করলেই নতুন আরেক বাধা। এইভাবে একটা ক্লু থেকে একটা ক্লু, একটা দরজা খুললে আরেকটা দরজা, আর প্রতিটা ধাপে বাড়তে থাকলো চ্যালেঞ্জ। তুমি ভাবছো হয়তো কেন এরম ধাঁধা তৈরি করা হলো, এই সিকাডা 3301 আসলে কি চায়, কে বানালো এসব? কারো কাছে এটা ছিল গেম, কারো কাছে জীবন মরণ লড়াই। হাজার হাজার মানুষ রাত জেগে চা খেয়ে স্ক্রিনে চোখ রেখে কোড ভাঙার চেষ্টা করত। কেউ কেউ রেডিপে দল গড়ে ফোরামে শেয়ার করতে তথ্য, আবার কেউ চুপচাপ একা একা নিঃশ্বাসে এগিয়ে যাচ্ছিল সামনের ভাবে। শুধু একটা ছবি, আর সেটা থেকেই শুরু হলো একটা অ্যাডভেঞ্চার, যেটা মানুষকে নিয়ে গেল গোটা দুনিয়ার পথে। জিপিএস লোকেশন, কিউআর কোড, প্রাচীন বইয়ের কোড, এমনকি ডার্ক ওয়েব পর্যন্ত। আর এই সব কিছু শুরু হয়েছিল ওই একটা নিরীহ জেপিজি ছবি থেকে। ভাবা যায়, যারা প্রথম ছবির কোড বিকোড করতে পেরেছিল তারা পৌঁছে গেছিল একটা ইউআরএলে, আর সেই ওয়েবসাইটে একটা টাইমার চলছিল, 3 দিনের কাউন্টডাউন, একটা ডিজিটাল বোমার মতো টিকটিক করে সময় গুনছে। 3 দিন পর ঠিক সময় মতো ওয়েবসাইট খুলল, আর সামনে ভেসে উঠল 14টা জিপিএস কোঅর্ডিনেটস। হ্যাঁ, ঠিক শুনছ, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ওয়ার্সা, সোল, দক্ষিণ কোরিয়া, প্যারিস, সিডনি, হাওয়াই, সিয়াটল, এসব জায়গায় লোকেশন দেওয়া হয়েছিল। এবার যারা সত্যি সিরিয়াস ছিল তারা ব্যাগ গুছিয়ে রওনা হয়ে গেল। একজন রেডি টু ইউজার তো সোজা গিয়ে পৌঁছে যায় সিয়াটলে। রাস্তার পাশে স্ট্রিট লাইটের গায়ে সাদা কাগজ লাগানো, আর তাতে একটা ছবি, সিকাডার ইমেজ, আর একটা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করতেই খুলে যায় নতুন একটা লিঙ্ক। ওই লিঙ্কে ছিল উইয়ান গিবসনের একটা কবিতা থেকে কিছু লাইন, অ্যাগ্রিপা আ বুক অফ দ্য ডেড। আর তারপর ক্লু চলে যায় টর ব্রাউজারে, মানে সোজা ডার্ক ওয়েব। এইখানে এসে তো সবাই বলছে সিকাডা 3301 শুধু একটা ধাঁধা না, এটা আসলে একটা গোটা ইন্টেলিজেন্স টেস্ট, যেখানে পরীক্ষার প্রশ্ন বলে চোখের সামনে নেই, আর উত্তর খুঁজতে হয় দুনিয়ার চারপাশে। এত জটিল ধাঁধা দেখে অনেকেই ছেড়ে দিয়েছে, কিন্তু যারা টিকে ছিল তারা যাচ্ছিল একেবারে শেষ পর্যন্ত। আর ঠিক তখনই সিকাডা 3301 একটা বার্তা দেয় 4chan-এ, আমরা আমাদের কাঙ্ক্ষিত মানুষদের খুঁজে পেয়েছি। এই মাসব্যাপী যাত্রা এখানেই শেষ। মানে তারা নাকি যাদের দরকার ছিল তাদের খুঁজে পেয়েছে, কিন্তু কাদের খুঁজে পেল? আর কই, কারোর নামধাম তো জানালো না। বাকি সবাইকে তো রেখে দিল জাস্ট একরাশ ধোঁয়াশা আর হাজারটা প্রশ্ন নিয়ে। সিকাডা 3301-কে কেউ বলে গোপন সিক্রেট সোসাইটি, আবার কেউ ভাবে এটা গভর্নমেন্ট স্পন্সার্ড কোনো ইন্টেলিজেন্স টিম, আরও কেউ বলে এটা একটা নতুন ধরনের কাল্ট বা ধর্ম। তো সিকাডা 3301-এর পাজল কয়েকশো হাজার মানুষ চেষ্টা করেছিল সলভ করতে, কিন্তু খুব অল্প কিছু মানুষই পৌঁছাতে পেরেছিল একেবারে শেষ ধাপে। এই পর্বে আমরা কথা বলবো তাদের অভিজ্ঞতা নিয়ে, যারা এই ধাঁধাগুলো সলভ করতে পেরেছিল। পাল দেখব আসলে তারা কি জানলো, কিংবা আদৌ কিছু জানতে পারলো তো। প্রথমেই বলি জোয়েল এরিকসনের কথা, একজন সুইডিশ ক্রিপ্টোগ্রাফার। এই ভাই ছিলেন সিরিয়াস খেলোয়াড়, সব ধাপ পেরিয়ে সব ক্রু ডিকোড করে একেবারে শেষ স্টেজে পৌঁছে গিয়েছিলেন। তিনি বলেছিলেন সিকাডাটাকে একটা গোপন লিঙ্ক দেয়, যেটা ছিল টর নেটওয়ার্কের মধ্যে, মানে ডার্ক ওয়েবের ঠিকানায়। আর সেই লিঙ্কে তাকে একটা মেসেজ দেওয়া হয়, যেখানে সিকাডা স্পষ্ট করে জানায় তারা থিঙ্ক টাইপের একটা দল, যারা কাজ করে প্রাইভেসি, ফ্রিডম আর সিকিউরিটি নিয়ে। আরেকজন মার্কাস ওয়ানার,
আমেরিকার এক তরুণ ছাত্র। তিনিও এই পাজল সলভ করেছিলেন 2012 সালে। তাকে নাকি সরাসরি কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। তোমার ইন্টারনেট ফ্রিডম নিয়ে মতামত কি? তুমি কি অনলাইনে সেন্সরশিপের বিরোধী? মার্কাস উত্তর দেন, হ্যাঁ, তিনি চান একদম ওপেন সেন্সরশিপ মুক্ত ইন্টারনেট। এরপর সিকারা তাকে বলে, ভালো, এবার তুমি একটা প্রজেক্ট তৈরি করো আমাদের জন্য। মার্কাস একটা জেনারেল ডিক্রিপশন সিস্টেম বানাতে চেয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় প্রজেক্ট শেষ করার আগেই ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, আর তার যোগাযোগও কেটে যায় সিকাদার সাথে। তাহলে প্রশ্ন হলো, এত কষ্ট করে যারা সবকিছু পার করলো, তারা কি জানলো সিকাদা 6301 আসলে কে? উত্তর না, তারা শুধুই বুঝতে পেরেছিল এটা কোনো সাধারণ গেম না, এর পেছনে সত্যি আছে একটা মিশন, একটা উদ্দেশ্য। এটা কোনো গভীর রাষ্ট্রীয় এজেন্সি হতে পারে, সিআইএ বা এনএসএ এর মতো। আবার কেউ বলেছে এটা ছিল হ্যাকারদের একটা সিক্রেট রিক্রুটমেন্ট প্রোগ্রাম, আর কেউ বলেছে এটা একটা কাল্ট। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে তারা 3বার এই পাজল ছেড়েছিল, 2012, 2013, 2014 সালে। তৃতীয় পাজলটা আজও কেউ ঠিকভাবে সলভ করতে পারেনি। আর 2016 সালের পরে তো তারা একদম চুপচাপ, কোনো নতুন ক্লু নেই, কোনো পোস্ট নেই, যেন তারা হাওয়া হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা থেকেই গেছে, তারা কি নিজেদের মেম্বার পেয়ে গেছে, নাকি এটা ছিল একটা বিশাল পরীক্ষা আর আমরা সবাই ছিলাম তার অংশ? চলো শোনা যাক কিছু তথ্য যেগুলো আজও ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়াচ্ছে। গুপ্তচর সংস্থা। অনেকে মনে করেন সিকেডা 3301 ছিল সিআইএ, এনএসএ বা MI6 এর মতো কোনো সরকারি সংস্থার একটা অফিসিয়াল রিক্রুটমেন্ট প্রজেক্ট। তাদের দরকার ছিল এমন কিছু মানুষ যারা অসাধারণ ক্রিপ্টোগ্রাফি, কোডিং আর হ্যাকিং স্কিলস রাখে। তাদের কাজ গোপন তথ্য বিশ্লেষণ, সাইবার সিকিউরিটি কিংবা ডার্ক ওয়েবে নজরদারি। এভিডেন্স, যত ধরনের ক্লু ছিল সেগুলো এমন ক্রিটিক্যাল আর গভীর যেগুলো গভর্নমেন্ট লেভেল টেস্টিংয়ের মতোই। আরেকটা মজার তথ্য বলছে সিকেডা 3301 ছিল একটা হ্যাকার গাউট, যারা বিশ্বাস করত জ্ঞানী শক্তি, আর যারা তৈরি করছিল একজন ডিজিটাল মুক্তযোদ্ধা। তাদের লক্ষ্য ছিল অনলাইন ফ্রিডম, তথ্যের স্বাধীনতা আর গোপনীয়তা রক্ষা। তারা চাইতো এমন একটা গোষ্ঠী যারা সরকারি সেন্সরশিপের বিরুদ্ধে দাঁড়াবে, একাডেমিক বা থিঙ্ক ট্যাঙ্ক। আর কেউ কেউ বলেছে সিকাডা 3301 কোনো সংস্থা না, বরং একটা বুদ্ধিবৃত্তিক গবেষক গোষ্ঠী যারা নিজেরা খুব হাই আইকিউ মানুষ আর খুঁজছিল আরেকজন গেম চেঞ্জারদের। তারা নাকি কাজ করত ওপেন সোর্স ইন্টেলিজেন্স নিয়ে আর তৈরি করছিল নতুন ধরনের এনক্রিপশন মেথড। অথবা একেবারেই কিছুই না। কেউ আবার একদম বিপরীত কথা বলে, সিকাডা 3301 কিছুই না, শুধু একটা ইন্টারনেট মিথ, কেউ একা বা কয়েকজন মিলে বানিয়েছে শুধুই ইন্টারনেটের দুনিয়াকে নাড়িয়ে দেওয়ার জন্য। ভালোভাবে চিন্তা করে দেখো, তারা কোনোদিনও কারো নাম বলেনি, মুখ দেখায়নি, আর পাজল সলভ করেও কেউ 100% জানে না আসলে কি পেল। আর সব থেকে চমকপ্রদ ব্যাপার, 2014-এ তৃতীয় ধাঁধা দেওয়ার পর 2016 সালে আবার টুইটারে একটা নতুন ক্লু পোস্ট করে। তাতে সবাই মনে করল আবার শুরু হচ্ছে, কিন্তু না, তারপর থেকে একদম শূন্যতা। কোনো পোস্ট না, কোনো পাজল না, কোনো শব্দ নেই। তারা হারিয়ে গেছে, তবু তাদের রেখে যাওয়া ছায়া এখনও ইন্টারনেট জুড়ে ভাসছে। তো আজও কেউ জানে না সিকাডা 3301 কারা ছিল বা তারা আবার আসবে কিনা। কিন্তু যদি একদিন তোমার স্ক্রিনে হঠাৎ একটা ছবি আসে আর তাতে লেখা থাকে, হ্যালো, উই আর লুকিং ফর হাইলি ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়ালস, তবে একটু থামো, দেখো ভালো করে, কারণ হতে পারে তুমি পরবর্তী নির্বাচিত ব্যক্তি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও, কমেন্টে লিখে জানাও তুমি কি বিশ্বাস করো সিকাডা 3301 একটা সত্যিকারের অর্গানাইজেশন ছিল। আর ভবিষ্যতে এরকম আর কি রহস্য নিয়ে ভিডিও দেখতে চাও তাও বলো। সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা ফিরবো আর একটা নতুন অজানা রহস্য নিয়ে।